নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ বলবো দেবেশ রায়ের সাংবিধানিক এজলাস উপন্যাস নিয়ে। সাম্প্রতিক সুপ্রিম কোর্টের বেশ কিছু রায় নিয়ে সন্দেহ প্রকাশ ঘটেছে এবং জনগণ বিরক্ত হয়েছে। পাশাপাশি এই যে পেহেলগাঁও সন্ত্রাস, পাকিস্তানি সন্ত্রাসবাদ, গণতন্ত্র এবং বিহারের ভোট চলে এলো। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ, এই যৌথ অবস্থান, সুপ্রিম কোর্টের রায় এবং আপনারা জানেন আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের যে রায়, তার পক্ষে বিপক্ষে যাচ্ছি না। এই পটভূমিতে দাঁড়িয়ে এই উপন্যাসটি বড় কার্যকারী, তাই এই উপন্যাসটি নিয়ে বলতে এলাম। সাংবিধানিক এজলাস আমাদের দেশের আইন সংস্কার বড় জরুরি ছিল। একটা দেশ প্রায় 200 বছর পরাধীন থেকে সাম্রাজ্যবাদী অত্যাচারে আক্রান্ত হয়ে সদ্য স্বাধীন হওয়ার পর যে সংবিধান রচিত হলো, সেই সংবিধানের আইন আজও অচল। সেই সমস্ত আইনের, বেশ কিছু আইনের সংশোধন বড় জরুরি ছিল। এমনকি সাম্রাজ্যবাদী শক্তি যে উপনিবেশের দেখার চোখকেই নষ্ট করে দেয়, উপনিবেশের মূল্যবোধকেই যে ধ্বংস করে দেয়, উপনিবেশ স্বাধীন হওয়ার পর যে নিজস্ব সমাজ গঠন, নিজস্ব মূল্যবোধ, নিজস্ব জীবনবোধ, জীবন বিন্যাস প্রণালী গড়ে তোলে, সেই সমস্ত হওয়ার আগেই সংবিধান গড়ে উঠল। এখন প্রশ্ন হলো, মানুষ গণতন্ত্রের জন্য সংবিধান, না সংবিধানের নির্ধারিত নিয়ম অনুসারে মানুষ? পরাধীন ভারতের আইন থেকে স্বাধীন ভারতের আইন অনেকটা পরিবর্তন জরুরি ছিল, তা জানিয়েছেন আমাদের একদা আইন বিশেষজ্ঞই বলবো, সাহিত্যিক, ব্যক্তিগত জীবনে জেলর চারুচন্দ্র চক্রবর্তী ওরফে জরাসন্ধ। তার উপন্যাসগুলি যদি আপনারা পড়েন তাহলে দেখা যাবে সেই লৌহ কপাট, ন্যায়দণ্ড, সেখানে তিনি দেখাচ্ছেন যে আইনের কত ফাঁক ফোকর, কোর্টে কি করে অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে, সাধারণ নিরপরাধী সাজা পাচ্ছে, এবং কোন পদ্ধতিতে হচ্ছে তিনি তা দেখাচ্ছেন। তার সংস্কার জরুরি ছিল। এই উপন্যাসটি বড় জরুরি। দেবেশ রায় সংবিধানের নিয়ম, সংবিধানের আইন, লেখক পাঠক, লেখকের জীবন দর্শন, লেখকের মৃত্যু ইত্যাদি নিয়ে এক তাত্ত্বিক সত্যে উপনীত হয়েছেন। উপন্যাসের 2টি পর্ব, একটি ভূমিকা আর একটি জবানবন্দি। বলা যেতে পারে সংবিধানের তাত্ত্বিক সত্যকে দেবেশ রায় যেভাবে বিশ্লেষণ করছেন সেটি, বা এক কথক যিনি এক আইন বিশেষজ্ঞ, অবসরপ্রাপ্ত উকিল যেভাবে বিশ্লেষণ করছেন, আর তার প্রয়োগটা সেই জবান
বন্দিতে। সংবিধানের হর্তাকর্তা সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেই বিচারপতি একজন ব্যক্তি, বহু ক্ষেত্রে সেই ব্যক্তি বিকৃত হয়ে যান, পক্ষপাত দুষ্ট হন। ঠিক তেমনি ক্ষমতায় যে থাকে, সরকারে যে থাকে, তারা বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। ফলস্বরূপ সাধারণ মানুষের বিপক্ষে বহু রায় যায়, অথচ গণতান্ত্রিক দেশে তা হওয়া উচিত ছিল না। দেবেশ রায় অত্যন্ত তাত্ত্বিকভাবে এবং বিশ্লেষণাত্মকভাবে সংবিধানকে নব্য ধারাপাতে নিয়ে যেতে চাইছেন। শুধু যে দেবেশ রায় নয়, ভারতীয় বহু আইন বিশেষজ্ঞ এই কাজ, এই বিশ্লেষণ, সংবিধান নিয়ে নতুন চিন্তা ভাবনা এবং লেখালেখি যে করেননি তা নয়, কিন্তু সরকার যে সরকারি হোক সেগুলি গ্রহণ করেনি। মোদ্দা কথা হলো, কাউকে বাঁচাতে কাউকে বলি দিতে হবে। একজন ক্ষমতাশালী ব্যক্তিকে, একজন পুঁজিপতিকে বাঁচাতে সাধারণ কিছু মানুষকে বলি দিতে হবে। এই যে বিভ্রান্ত, এই যে ক্ষমতার বয়ান, সেই বয়ানকে সামনে রেখে তিনি উপন্যাসের নানাবিধ প্রকোষ্ঠ গড়ে তুলছেন। এবং এখানে গল্প নেই, আছে কিছু তাত্ত্বিক কথাবার্তা, এবং সেই তাত্ত্বিক কথাবার্তা ধরে কিছু প্রয়োগ। কখনো পকেটমারের বৃত্তান্ত আসছে, কখনো হালুয়া চাষিদের বৃত্তান্ত আসছে, কখনো ছিচকে চোরদের বৃত্তান্ত আসছে। পুঁজিবাদ যে কৃষককে সর্বশান্ত করে দিচ্ছে, তার বৃত্তান্ত আছে। যে পুঁজিবাদ, বড়বাজার, মুক্ত অর্থনীতি, খোলা বাজার কৃষককে লাভের ইঙ্গিত দিচ্ছে, পরের বছরই সেই ফসলের আর দাম থাকছে না, ফলে কৃষকের অবস্থা তো ত্রাহি ত্রাহি। ঠিক তেমনি পকেটমারকে কেন্দ্র করে বাস যাত্রীদের মধ্যে পক্ষ বিপক্ষ আছে, নীতি বিরোধিতা, লাগাম ছাড়া মার সবই আছে। আবার সেই ছিচকে চোরদের মধ্যে মূল্যবোধও আছে। এক চোর গৃহস্থের বাড়ি থেকে ডিম চুরি করে, সে মুরগি নেয় না, এবং বছরের পর বছর যাতে ডিমটা চুরি করা যায় সেজন্য সে মুরগিগুলোকে রেখে যায়। এই যে মূল্যবোধ, বিভ্রান্ত মূল্যবোধ বা চুরির এথিকস। তেমনি আইন যখন ব্যবস্থা হয়ে ওঠে, আইন যখন সিস্টেমের অংশ হয়ে ওঠে, তখন সেটার ভাঙন ঘটে, অপব্যয় ঘটে। কোনো উকিলই তার মক্কেলকে বলে না যে এটা সম্ভব নয়, এটা আইনের এখতিয়ার নয়, এটা জেতা যাবে না। সে মক্কেলের কাছ থেকে টাকা নিয়ে আইনি লড়াইয়ে নেমে যান, মক্কেলকে নামিয়ে দেন, এবং মক্কেলের মিথ্যাকেই সত্য বলে প্রমাণিত করতে চান। অর্থাৎ মূল্যবোধের যে পরিবর্তন, তা সমাজকে, অপরাধকে কিন্তু ভিন্ন পথে নিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে জরুরি কথা, যে দেশের
আইন ব্যবস্থায়, যে দেশের এই কোর্টে যত ভিড় থাকবে, সেই দেশের সামাজিক অবস্থা, সামাজিক মূল্যবোধ, নীতিগত ধারণা, সেখানে অন্যায় অত্যাচারের পরিমাণ সবচেয়ে বেশি, এটা জানতে হবে। এবং এই যে অন্যায় অত্যাচার করেও শাস্তির বদলে ছাড় পাওয়া যায়, এটা কিন্তু করছে যথারীতি উকিলরা, এবং প্রচুর পরিমাণে অর্থ নিয়ে অন্যায়কারীকে জিতিয়ে আনছে এবং মিথ্যে বয়ানকে সত্য বলে প্রমাণিত করছে। তার বদলে কিছু সাধারণ নিরপরাধকে বলি দেওয়া হচ্ছে। ভারতীয় আইন ব্যবস্থায় এটা ঘটছে এবং আমাদের চোখের সামনেই আমরা এসব দেখে আসছি। এবং কোথাও কোথাও গরিব মক্কেল বুঝে যান তার পক্ষের উকিল বিপক্ষকে সাহায্য করছে, বিপক্ষের কাছ থেকে টাকা খেয়ে মক্কেলকে ডুবিয়ে দিচ্ছেন নীরবে। মক্কেল এটা বুঝে যান উকিলের এই কায়দাবাজি। এই যে ভারতীয় আইনের এই যে নানা গোলকধাঁধা, নানা জটিলতা, যা সাধারণ মানুষের পক্ষে কখনোই যায় না, তা নিয়ে সরব হয়েছে। এবং বিত্তবান পুঁজিপতিদের বাঁচাতে আইনের নানা উপধারা গড়ে তোলা হয়। কখনো কখনো মধ্যরাতেই কোর্ট বসে যায়, জামিন ঘটে যায়। একটি দৃষ্টান্ত রেখেছেন বয়ানে যে একটি ঘটনায় ৩৭ জনের জেল হয়েছে, সেটি সুপ্রিম কোর্টে পৌঁছেছে এক বিচারপতির অনুপস্থিতি, আরেক বিচারপতির মারা যাওয়া, ফলে তৃতীয় বিচারপতি এসে ৩ ঘন্টার মধ্যে ৩৭ জনের জামিন ঘোষণা করে দেন। এটা কিভাবে সম্ভব? লেখক তার বয়ান শোনাচ্ছেন। এই যে জটিলতা নয়, এই যে ভণ্ডামি, কাউকে সাহায্য করা, পুঁজিবাদ বিত্তবানদের সাহায্য করা, মন্ত্রী মহাশয়কে সাহায্য করা, যা আমরা বারবার চোখের সামনে দেখে আসছি, তারই তাত্ত্বিক সত্যে দেবেশ রায় আমাদের পৌঁছে দিচ্ছেন। প্রথম পর্বটি একটি ভূমিকা, বয়ান এমন একজন বিখ্যাত উকিল অবসর নিয়েছেন, তিনি আইন বিশেষজ্ঞ, তার কাছে একজন নবীন উকিল কেরালার এসেছেন কিছু পরামর্শ করতে, এবং পরামর্শ করতে এসে তিনি তাকে একটি ডায়েরি বা জবানবন্দি দেন, এবং দুটো মিলে লেখা, এবং দুটো মিলেই উপন্যাস, দুটো আলাদা আলাদা লেখা, কিন্তু প্রকাশক জানিয়েছেন যে দুটো একসঙ্গে করে দিতে হবে, তাহলে বাজার ভালো হবে এবং প্রচুর অর্থ লেখককে রয়্যালটি দেবেন। সেখান থেকে কথক জানাচ্ছেন যে এভাবে তো হয় না, দ্বিতীয় পর্বটি আলাদা থাকুক, সেটি একটি জবানবন্দি, আর প্রথম পর্বটি ভূমিকা, আইনের একটি ভূমিকা। কথক লিখছেন এবং তার শ্রোতা নবীন উকিল। অন্যদিকে জবানবন্দিতে আছে এক পাহাড়ি ট্রাইবালের কথা, যে অত্যন্ত গরিব, অত্যন্ত প্রতিকূলতার মধ্য দিয়ে নিজের মেধাকে প্রয়োগ করে সেনার বড় জায়গায় পৌঁছেছিল, কিন্তু তাকে বেকায়দায় পড়ে জেল হয়ে যায়। আসলে ট্রাইবালদের ফাঁসিয়ে দেওয়া একদিন খুব সহজ ছিল, তারা এমনিতেই সহজ সরল, শান্ত, নিজের অধিকার সম্পর্কে সচেতন নয়, বরঞ্চ
কোনো কোনো জায়গা থেকে নিজের অধিকারহীনতার কথা ভেবে পিছিয়ে আসতে চায়, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। সেই জবানবন্দি আর ভূমিকায় প্রাক্তন উকিলের সংবিধান সম্পর্কে বক্তব্য। আগে জরুরি ছিল সমাজ গঠন, সমাজের মূল্যবোধ গঠন, সমাজের জীবনবোধ গঠন। তার আগেই গড়ে উঠল আমাদের সংবিধান, যে সংবিধান সাধারণ মানুষের বিশেষ প্রয়োজনে লাগে না, এবং সংবিধান থেকে আইন যে আলাদা, সংবিধানের নিয়ম অনুসারেই আইন চলে, আইন নির্ধারণ করা হয়েছে, কিন্তু আইনের যে ব্যবস্থা, মোদ্দা কথা যে ফৌজদারি যে ব্যবস্থা, কোর্ট, সেই কোর্ট থেকে সংবিধানকে যদি আলাদা করে না রাখা যায় তাহলে বেশ কিছু মুশকিল। অনেকে সংবিধানের দোহাই দিয়ে, নিরপেক্ষ বিচারের দোহাই দিয়ে ভিত্তিহীন বিচার, পক্ষপাতদুষ্ট বিচার গড়ে তোলেন। এবং যেখানে সুপ্রিম কোর্ট তার নিয়োগ হচ্ছে সরকার দ্বারা, রাষ্ট্রপতি অবশ্যই নিয়োগ করছেন সুপ্রিম কোর্টের বিচারপতিকে, সেও তো সরকারেরই অংশ, এবং চমৎকারভাবে দেখাচ্ছেন যে এক রাজ্যে গন্ডগোলে হয়েছে, তার জন্য কোর্টে যাওয়া হয়েছে, এবং রাজ্যপাল বয়ান দিচ্ছেন। আর রাজ্যপালই তো কেন্দ্রের অংশ, সে তো কেন্দ্রের পার্টির হয়েই বয়ান দেবেন। ফলে সেখানে সংবিধান কি করবে? সংবিধানকে ভুল পথে প্রয়োগ করা হয়। দেবেশ রায় খুব জরুরি ভাষ্যে তা দেখাচ্ছেন। আর দেবেশ রায়ের সেই অনবদ্য গদ্য ভাষা এবং সেই সংবিধানের ফাঁক ফোকর দিয়ে নানা গল্প শোনানো, পকেটমারের গল্প থেকে হালুয়া কৃষক, কখনো 4 প্রকারের চোরের কথা, কেউ ডিম চোর, কেউ মাছ চোর, কেউ বাসন চোর ইত্যাদি, আর এক ট্রাইবালের জবানবন্দি, আর নবীন কথক যে নবীন উকিল, তার বৃত্তান্ত। সে শুনতে এসেছে, পরামর্শ নিতে এসেছে, প্রবীণ উকিলকে একটা ডায়েরি দেখাতে এসেছে, যার মধ্যে দিয়ে ভারতীয় এক নাগরিকের জীবন বৃত্তান্ত, জীবনের শোচনীয় পরাজয় গাথা, যার মধ্যে লুকিয়ে আছে সংবিধানের ব্যর্থতাই বলবো, সংবিধানের সংশোধনের ব্যর্থতা। দেবেশ রায় খুবই বিশ্লেষণভাবে, খুবই গুরুত্বপূর্ণভাবে দেখাচ্ছেন যে সংবিধান প্রণেতা থেকে আজ 70 বছর পিছিয়ে এসেছে, 70 বছর এগিয়ে এসেছে আমাদের দেশ। আজকের সংবিধান সংশোধন জরুরি, এবং বিখ্যাত যারা পণ্ডিত, আইন বিষয়ক, তাদেরকে নিয়ে সংবিধান থেকে আইন, সংবিধান থেকে আদালত কিভাবে পৃথক করা যায়, বা সাংবিধানিক এজলাস গড়ে তোলা যেতে পারে, যার সঙ্গে এই চুরি ডাকাতি, নেতা মন্ত্রীদের মানে ক্রাইমের মামলা আলাদা, এবং ভারতীয় উকিল নীতিহীন, ভারতীয় উকিল না অসম্ভব, এটা আইনের এখতিয়ার নয়, এসব বলে না। ফলে মানুষের সামাজিক মূল্যবোধ বদলে যায়। আর তা যদি বিত্তবান, প্রভু, পুঁজিপতি হয়, তাহলে
আইন তো বাহাতের খেলা, তার মধ্য দিয়ে গোটা দেশ ক্রমেই পিছিয়ে যায়। দেবেশ রায় দেখাতে চেয়েছেন যে উপনিবেশ তার নিজস্ব আইন প্রণয়ন করুক, উপনিবেশ তার নিজস্ব মূল্যবোধ, নিজস্ব জীবন দর্শন, নিজস্ব জীবনবোধ দ্বারা যেমন সমাজ গড়ে তুলুক, তেমনি আইন গড়ে তুলুক। যেমন তিনি দেখাচ্ছেন একই অপরাধে ভারতীয় একজন মানুষের যে বিচার হয়, যে শাস্তি হয়, ইংল্যান্ডের সেই অপরাধে ইংল্যান্ডের একজন মানুষের সেই শাস্তি কিন্তু হয় না। তাহলে বিশ্বের কাছে কি ভারত দেখাতে চাইছে আমাদের আইন ব্যবস্থা অত্যন্ত প্রখর, কঠিন, না অন্য কিছু? আবার যে প্রভু ইংরেজদের যে খোলস আমাদের থেকে গিয়েছিল, সেই খোলস থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। আমাদের নতুন সাংবিধানিক এজলাস জরুরি, যার মধ্য দিয়ে শুধুমাত্র এই পুঁজিবাদ, বিত্তবান, প্রভু, গণতান্ত্রিক নেতাদের রক্ষা নয়, সাধারণ মানুষের রক্ষা বড় হয়ে উঠবে, যা এই পরিস্থিতিতে অত্যন্ত জরুরি। এবং আমরা সকলেই জানি যে বেশ কিছুদিন আগে আমাদের রাষ্ট্রপতি জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিকে যে সুপ্রিম কোর্টের বিচার নিয়ে দেশবাসীর মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে, সাধারণ মানুষের পক্ষে সেই বিচার যাচ্ছে না। আমাদের রাজ্যের শিক্ষক নিয়োগের দুর্নীতিতে তা আরও একবার প্রমাণিত হয়েছে। তাহলে সাধারণ মানুষ দাঁড়াবে কোথায়? যে জবানবন্দি ট্রাইবালটি দিয়ে গিয়েছিল, আসলে জবানবন্দি বলতে সে তার যখন জেল হয়েছিল, সে জেলে বসে সে এই ফুটনোট ডায়েরি লিখেছিল। আসলে সে দেখাতে চায় যে কিভাবে সাধারণ মানুষ পরাজিত হয়ে গেল। সংবিধান, আইন সাধারণ মানুষের হয়ে কথা বলল না, বলেনি। প্রভুকে বাঁচাতে, রাজনৈতিক নেতাকে বাঁচাতে একজন ট্রাইবালকে বিসর্জন দিতে হলো। উপন্যাসটা পড়ুন, আশা করি খুব ভালো লাগবে।